হ্যালো বন্ধুরা, তরুণ নেশে আসক্ত গল্পের আরেকটি পার্ট নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখানে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসার ঘরে একা বসে আছে আরু, আরিশের জন্য অপেক্ষা করছে। প্রথম দিন ওর সাথে কি কি ঘটেছে সেগুলো আর কিছুই মনে নেই, কিন্তু এতদিনে দ্বিতীয়বার আর এরকম কোনো কিছু হয়নি আরিশের থেকে। তাই আজও আরিশ ওর উপরে হামলে পড়বে কি সেই নিয়ে কিঞ্চিত প্রশ্ন আছে আরুর মাঝে। 11:30টার সময় ওকে সানা বসিয়ে রেখে চলে গেছে, আর এখন প্রায় ঘড়ির কাঁটা একটা সুই সুই। এতক্ষণ ধরে এক জায়গায় বসে রয়েছে আর ওরু ঘুমাতেও পারছে না। শুধু মনে হচ্ছে এখনই আরিশ যদি এসে ওকে ঘুমাতে দেখে তাহলে ভাববে ও আরিশের জন্য অপেক্ষা করেনি। তখন তো আরিশ বকাবকি করবে ওকে। এই সব কথা এখন ওর মাথার ভিতরে চলছে। এক জায়গায় এতক্ষণ ধরে বসে থেকে হাঁসফাঁস করছে আরু, না পেরে গায়ের কোনো পোশাক পরিবর্তন না করেই ঘুমিয়ে পড়ল। এর মাঝে যদি আরিশ বাড়ি আসে, যদি ওকে বকে তাহলে ওর কিছু করার নেই, কারণ ও নিজে জানে যে ও অনেকক্ষণ আরিশের জন্য অপেক্ষা করেছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর ফার্ম হাউসে পৌঁছেছে আরিশ। সারাদিন অন্তত ধকল গেছে, তাই খুব ক্লান্ত। দারোয়ানকে কিছু একটা বলে ঘরের ভিতরে চলে গেল আরিশ। গায়ে থাকা পাঞ্জাবিটা খুলে শুয়ে পড়েছে, আর মাথায় চলছে আরিশকে নিয়ে হাজার কল্পনা জল্পনা। আজকে এমন একটা দিনের রাতে ও এখানে আসতে বাধ্য হয়েছে, কারণ ও জানে আরুষিকে দেখলে হয়তো নিজেকে আরও কন্ট্রোল করা সম্ভব নয় কোনোভাবেই। তাই তার থেকে ভালো আজকের দিনটায় ওর থেকে একটু ডিস্টেন্স রেখে থাকা। এমনিতেও আরিশ কখনো আরুষিকে খারাপভাবে স্পর্শ করেনি। প্রথম দিন কেবলমাত্র আরুষিকে ভয় দেখানোর জন্যই সব কিছু করেছিল, তবে কোনো রকম শারীরিক সম্পর্ক গড়ে তোলেনি আরুষির সঙ্গে। আর এতটা নিজ মানসিকতার মানুষ নয় আরিশ। ও আরুষিকে ভয় দেখাবে বলে কি তার আগেই আরুর অজ্ঞান হারিয়ে যায়, তার জন্য কাজটা সহজ হয়ে যায় ওর কাছে। যতক্ষণ আরু অজ্ঞান অবস্থায় পড়েছিল ততক্ষণ আরিশ আরু থেকে এক পলকও সরেনি। হয়তো এটাই নিজের ভালোবাসার মানুষটাকে দেখার সুখ। ভালোবাসি কথাটা আরুকে না বলতে পারলেও কখনো ভালোবাসার কমতি রাখেনিও। সবসময় ভয় হয় ওর এই ভেবে যে ও এই বুঝি ওর আরু পাখি ওর থেকে হারিয়ে গেল, হয়তো কেউ কেড়ে নিল ওর থেকে। হাজারো কল্পনা জল্পনা করতে করতে যখন চোখের পাতা দুটো হয়ে গেল তা আরিশের খেয়ালই নেই। হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজের শব্দে ঘুম ভেঙে গেল আরুষের। সারা রাত ঘুম খুব একটা ভালো হয়নি, অনেকটা টেনশন মিশ্রিত ঘুম ছিল। তবে এখন ঠিক কয়টা বাজে আরুষি জানে না। ও ভাবলো হয়তো অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই কেউ ডাকতে এসেছে। চোখ খুলেই ঘড়ির দিকে তাকাতেই দেখলো ভোর 4:30 বাজে। ঘড়িটা কি খারাপ হয়ে গেল? কিন্তু কাল তো ঠিকই ছিল। এসব কথা ভাবতে ভাবতেই আবার দরজায় ঠোকা পড়ল। আরুষি আর দেরি না করে তাড়াতাড়ি দরজাটা খুলে দিল, হয়তো আরিশ এসেছে এই ভেবে। আর ঠিক তাই হলো, আরিশই এসেছে। আরু দরজা খুলতেই আরিশ শান্ত কণ্ঠে বলল, ঘুম হয়েছে সারা রাত? আরুষি চুপ করে আছে, কিছুই বলছে না। ঘুম তো ভালোই হবে, আমি বিহীন একটা রাত কাটালে তাই। তা ভালো ঘুমালে চোখ মুখের এই অবস্থা কেন? কেমন ফোলা ফোলা লাগছে চোখ দুটো? আরুষি শান্ত কণ্ঠে বলল, আপনার জন্য অপেক্ষা করেছিলাম অনেক রাত অবধি। তবে আপনি আসেননি। কোথায় গিয়েছিলেন আপনি? মাথা নিচু করে কথাগুলো বলল। আরিশ শব্দ করে হেসে ফেলল, তারপর আরুষিকে ওর বুকে জড়িয়ে নিল। আমার ছোট্ট বউটা আমার জন্য অপেক্ষা করেছিল সারা রাত জেগে, শুনে খুশি হলাম। আচ্ছা, এখন আমি চলে এসেছি, এখন আমার সাথে ঘুমাবে। তুমি
এখনও জামা কাপড় পরে চেঞ্জ করোনি কেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর মনেই নেই। ও আচ্ছা, করনি যখন আমি এখন করিয়ে দিচ্ছি। আর চোখ দুটো যেন বার হয়ে আসবে এরকম অবস্থা। তাড়াতাড়ি আরুষের সাথে দূরে সরে গেল। না না না, আপনাকে কিছু করতে হবে না, আমি আসছি বলে তাড়াতাড়ি একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আরু চলে যেতে আরিশ এসে বিছানায় গড়াগড়ি দিতে লাগলো আরুর কাণ্ড দেখে। আরু যে সত্যি ওর কথা বিশ্বাস করে নিবে এটা আরিশ ভাবেনি। তবে এটুকু করার ক্ষমতা রাখে আরিশ, যেটা হয়তো আরু ভালোই বুঝতে পেরেছে। আরুষি ড্রেস চেঞ্জ করে এসে দেখলো আরিশ ঘুমিয়ে পড়েছে। আরিশের কাছে গিয়ে নিজের মুখ নিয়ে গিয়ে বেশ গম্ভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আরিশ ঘুমিয়ে আছে কি। তারপর দেখলো যে আরিশ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে একটা দীর্ঘশ্বাস নিতেই আরিশ আরুর হাত ধরে বিছানায় ফেলে দিল। কি ভেবেছিলে আরু পাখি, আমি ঘুমিয়ে পড়েছি? না 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 না। আরুষি বলল, আমি ভাবলাম আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই দেখছিলাম আর কি। কেন গো, ঘুমিয়ে পড়লে কি অনেক কিছু মিস করে যেতে আরু পাখি? আপনি এসব কি যাতা বলছেন? মোটেও না। ওয়েট ওয়েট, আমার একটা খুব একান্ত ব্যক্তিগত কাজ বাকি আছে, সেটা আপনাকে করতে দাও। এই ভোরবেলা আপনার আবার কি কাজ? আরির সাথে সাথে আরুর কোমর ধরে নিজের কাছে এনে হালকা করে আরুষির ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। কালকে রাতের পেন্ডিং কাজটা এখন করছি। আরুষি আর কিছুই বলল না, চুপ করে রইল, কারণ আর কিছু বলবে যদি আরিশ আবার কিছু করে ফেলে সেই ভয়ে। এখন তুমি নিজে ঘুমাও আর আমিও ঘুমাই বলে আরুষিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজকে আরিশ অফিসে যাবে, কলেজে বেশি যাচ্ছে না এই কদিনে অফিসের চাপে, আর সমস্ত নোটসও পেয়ে যায় বলে বেটা ব্যাপারটাতে বেশি কিছু মনে হয় না। এই বছরের ওর পিএইচডি শেষ বছর। ওর ইচ্ছা ছিল বিদেশে প্রফেসরি করার, তবে আপাতত সেই সমস্ত বিষয় নিয়ে এখনও ভেবে দেখেনি। আরুষিকে কলেজের সামনে নামিয়ে দিল আরিশ। ঠিক টাইমে আমি তোমাকে নিতে আসবো আরু পাখি, আর সামান্য দেরি হলেও এক পাও নড়বে না বলে দিলাম। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবে। আর আজকে সানা কলেজে আসেনি বলে এটা ভেবো না যে আমি কিছুই জানতে পারবো না। তোমার আগোছারে সমস্ত কিছু আমি জেনে যাব, এটা মনে রেখো বলে গাড়িটা নিয়ে চলে গেল। কেমন মানুষ উনি, যাওয়ার আগেও শাসিয়ে গেল আমাকে। আরু পাখি কোথাও যাবে না আরিশের বি মিমিক্রি করে, এই বলে কলেজে ঢুকে গেল আরু। অফিসে আরিশ ওর কেবিনে বসে ইম্পর্ট্যান্ট ফাইলটা একটু চেক করছে, তখনই আফজাল সাহেবের রুমে আসলো। উনি কখনো আরিশের পারমিশন নেন না, কারণ আরিশ সেটা পছন্দ করে না। বাবা, কোনো দরকারি কাজ? না হলে তুমি তো সচরাচর আমার কেবিনে আসো না। আফজাল সাহেব হেসে বললেন, তোমার খালাম্মা ফোন করেছিলেন তো? ওনারা আর 1 মাস পরে এখানে শিফট হচ্ছেন, আর তুমি তো জানো যে তোমার খালাম্মা কী চান। এই কথা না ওনার মনে আছে কি? উনি কি চান না চান সেটা আমি কি করে জানবো বাবা? উনি আমাকে হয়তো বলতে পারে, কিন্তু আমাকে তো বলেননি, তাই আমি জানি না। আফজাল সাহেব শান্ত ধীর কণ্ঠে বললেন, রাইসের সাথে তোমার বিয়েটা দিতে চান। এটা তো একেবারে সহজ কাজ। কিভাবে? সরাসরি জানিয়ে দাও যে আমি বিয়েটা করতে পারবো না, আমার বউ আছে। আফজাল সাহেব দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি জানিয়ে দিয়েছি, তবে কথাটা এখনও পৌঁছায়নি রাইসার কান অবধি। পৌঁছায়নি? পৌঁছে যাবে, কোনো টেনশন করো না। আর এটা নিয়ে তুমি এত বেশি ভেবো না, আই উইল ম্যানেজ। বাই দ্য ওয়ে, হট কফি নাকি কোল্ড কফি খাবে? কোল্ড কফি চ্যাম্প, আই অ্যাম প্রাইড অফ ইউ। এত সহজভাবে আমি ব্যাপারগুলো ভেবে দেখি না, তাই হয়তো আমার কাছে কমপ্লিকেটেড হয়ে গেল। কিন্তু তুমি যে কি করে এগুলো পারো বুঝতে পারি না। আরে ফিসফিস করে, টপ সিক্রেট বাবা। বাবা ছেলে
উচ্চস্বরে হেসে উঠল। বাইরে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আষাঢ় মাস শেষ করে শ্রাবণ মাসের আগমন হওয়ার সাথে সাথেই যেন বৃষ্টির ধারাটাও ক্রমশ বেড়ে চলেছে। আর তার সাথে চঞ্চল হয়ে উঠেছে আরুর মন। ও খুব বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। এই মুহূর্তে ইচ্ছা করছে বাইরে গিয়ে দুই হাত মিলিয়ে বৃষ্টিতে ভিজতে। এটা ওর লাস্ট ক্লাস, এরপরে আর কোনো ক্লাস নেই, তাই নিঃসন্দেহে ভিজবে, এরকমই মনে স্থির করলো আরু। ছুটির সাথে সাথে ছাতাটা মিলিয়ে কোনো রকমে বাইরে একটা নিরাপদ জায়গায় এসে দাঁড়ালো আরু। তবে এটা মনটা আনচান করছে বৃষ্টিতে ভেজার জন্য। আরিশ এর কথাটা যেন প্রায় ভুলেই গেছে। অবশেষে মস্তিষ্ক আর মনের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর মন জয়ী হলো। কোনো কিছু পিছুটা না রেখে নেমে গেল বৃষ্টির মাঝে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা শরীরকে স্পর্শ করেছে, আর তেমনই আরও প্রাণবন্ত হয়ে উঠেছে আরু। এখন একটা কবিতার প্রচণ্ড মনে আসছে, আর অপেক্ষা না করে মুখের বুলিতে কবিতাটা ফুটে উঠল। মাসটা নাকি শ্রাবণের, বাইরে প্রচণ্ড বৃষ্টি মুখর পরিবেশ, চারিদিকে মেঘের ঘনঘটায় আচ্ছন্ন একাকিত্ব। জিনিসটা যেন আজকাল বড়ই গ্রাস করেছে আমাকে। কোনো এক শ্রাবণে তোমার হাতটা ধরেই আমি হাঁটতে চেয়েছিলাম কোনো এক বৃষ্টি ভেজা পথে। বৃষ্টির প্রথম ফোঁটা আমার মাটিতে পড়ার সাথে সাথে বাতাসে যেমন সুগন্ধ ছড়িয়েছে, এক প্রেমময় পরিবেশের সৃষ্টি করে। তখন সেই ঘ্রাণটাই আমি তোমার জন্য নিতে চেয়েছিলাম। যখন বৃষ্টিতে ভিজে চুপচাপে শরীর নিয়ে তোমার সামনে এসে দাঁড়াতাম, তখন কোনো রকম লোভাতুর দৃষ্টি নয়, হয়তো বা ভালোবাসার চাহনিতেই দেখতে আমাকে। তখন আলতো করে গালে স্পর্শ করে বলতে, পাগলি আমার। কোনো রকম কোনো বিরক্তি ছাড়াই চুলগুলোকে আলতো করে মুছে দিতে। হয়তো এটার মাধ্যমেই তুমি আমার সৌন্দর্যটাকে খোঁজার চেষ্টা করতে। বৃষ্টিতে ভেজা সন্ধ্যার সময় ধোয়া ওঠা কফি মগটা যখন তুমি আমার হাতে ধরিয়ে দিতে, আর আমার সাথে তাল মিলিয়ে বৃষ্টির ফোঁটা গুনতে মাও হতে তখন তুমি বলতে, তুই যে আমার বৃষ্টি বিলাসী। তবে ওর কল্পনার মতো আরিশও কি কখনো এই বৃষ্টির মাধ্যমে ওর সৌন্দর্যটা খুঁজে পাবে? এই সমস্ত প্রশ্ন আরুর মাথায় আসছে, কিন্তু মন থেকে উত্তর এলো যে যেদিন দুজনকে ভালোবাসবে সেদিন হয়তো এই অনুভূতিগুলো কাজ করবে দুজনেরই। ভিজতে ভিজতে প্রায় কাক ভেজা হয়ে গেছে আরু। প্রায় 20 মিনিট ধরে বৃষ্টিতে ভেজার পরও আরিশকে আসতে না দেখে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো আরু। হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে একটা গাড়ি যেতেই জামা কাপড়ে কাদা ছড়িয়ে ছিটিয়ে গেল। গাড়িটা আরুকে ছাড়িয়ে অনেকটা দূরে যেতেই আরুর পেঁচাল শুনে হয়তো গাড়িটা থেমে গেল। গাড়িটার কাছে গিয়ে আরু জোরে চেঁচিয়ে বলতে লাগলো, স্টুপিড আপনি, দেখে চলতে পারেন না? চোখ কি বাড়িতে রেখে এসেছেন নাকি? বউকে যত্ন করে রেখে দিতে বলেছেন? এই সমস্ত কথা বলতে বলতে গাড়ির ভিতরে থাকা মানুষটা হাত ধরে আরুকে গাড়ির ভিতরে টেনে নিতেই আরু পাখি চিৎকার করে উঠল, বাঁচাও বলে বাঁচাও। আর তার আগেই গাড়িটা স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। তো বন্ধুরা, চলুন আমরা এই গল্পের 12 নম্বর পার্টটি পড়ে আসি। ভিতরে থাকা লোকটা আরুকে গাড়ির ভিতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গাড়ি চালানো শুরু করে দিল। ড্রাইভ সিটে বসে থাকা লোকটাকে আরু দেখে চিনতে পারলো না। ওর গলা যেন আরও শুকিয়ে আসছে। না জানি লোকটা কোথায় নিয়ে যাবে আর তার উদ্দেশ্য বা কী কিছু জানে না ও। আরু ইচ্ছামতো কিলঘুষি মারছে নিজেকে বাঁচানোর জন্য। আপনি গাড়ি থামান, না হলে আমি কিন্তু এক্ষুনি গাড়ি থেকে ঝাঁপ দেবো বলে দিলাম। লোকটা বলে উঠল, সেই ভুলটা একদমই করবেন না। কথাটা বলতেই আরু জোরে দম করে আরও একটা কিল বসালে লোকটার কাঁধ বরাবর। লোকটার রীতিমতো খারাপ অবস্থা, প্রচণ্ড ব্যথা পেয়েছে। শেষমেশ না পেরে সিটের পাশ থেকে ক্লোরোফর্মের বোতলটা নিয়ে আরু মুখের সামনে স্প্রে করতেই এই কিছুক্ষণের মধ্যেই আরু অজ্ঞান হয়ে গেল। আর তার সঙ্গে লোকটাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। এত কিলঘুষি লোকটাকে আরু মেরেছে, তা সারা জীবনে এত কিলঘুষি পায়নি সে। চেয়ারে হাত পা অবস্থায় আরুকে বেঁধে রেখেছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এতক্ষণে গায়ের ভিজে কাপা জামা কাপড়গুলো প্রায় অর্ধেক শুকিয়ে এসেছে। কতক্ষণ যে ওখানে পার করলো তার হিসাব নেই।
জ্ঞান ফিরতেই নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করেছে। জোরে জোরে চেঁচাতে লাগলো আরু। হঠাৎ একটা গায়ের উপর দিয়ে আরশোলা যেতেই আরও বেশি কান্না শুরু করে দিল। প্লিজ হেল্প, কেউ আমাকে বাঁচান, আমি বাড়ি যাব, প্লিজ কেউ হেল্প করুন, আমি ওনার কাছে ফিরে যাব, প্লিজ হেল্প করে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে কান্নার মাত্রাটা যেন দ্বিগুণ হয়ে গেল আরুর। হঠাৎ মুখের উপরে আলো পড়তেই সামনে তাকাতেই চমকে গেল, কারণ সামনে আরিশ রয়েছে আর তার পাশে একজন আরিশে সমবয়সী ছেলে। তাকে অবশ্য আরু কখনো দেখেনি, তবে সেই ওকে এখানে এনেছে এটুকু মনে আছে। তবে আরিশের হাতে ধারালো ছুরিটা দেখে আরুর প্রাণ যায় যায় অবস্থা। আপনি এসে গেছেন, প্লিজ এখান থেকে আমাকে নিয়ে যান, আর এই লোকটা আমাকে এখানে এনেছে, আপনি ওনাকে মারুন ধরে, আর আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না, প্লিজ আমাকে নিয়ে যান এখান থেকে। আরিশ আরুর কথার কোনো উত্তর দিল না, জোরে জোরে ভয়ঙ্কর একটা হাসি দিতে লাগলো। তা শুনে আরুর প্রাণ যায় যায় অবস্থা। ও কিছুতেই বুঝতে পারছে না আরিশ কেন এমন পাগলামো করছে, আর ওর সামনে আরু বসে আছে হাত পা বাঁধা অবস্থায়, তাও কেন আরিশ ওকে বাঁচাচ্ছে না। আরু ভয়ে ভয়ে বলল, আপনি এভাবে হাসছেন কেন, আর আপনার হাতে ছুরি কেন? আরিশ এবার ধীর পায়ে ছুরিটা হাতে নিয়ে আরুর দিকে এগিয়ে যাচ্ছে। তারপর ও আরুর গলায় ছুরি ঠেকাতেই আরু হাউমাউ করে কেঁদে দিল। আরু বলে উঠল, আমাকে মারবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব, তবে এই ছুরিটা হাত থেকে ফেলে দিন, আমার খুব ভয় করছে, আমি আপনার জীবন থেকে চলে যাব, তবুও আমাকে মারবেন না প্লিজ। কাঁদতে কাঁদতে কথাগুলো গলায় আটকে আসছে, তাও কে নিজেকে বাঁচানোর জন্য তো কথাগুলো বলতেই হবে, যদি এতে আরিশের ওর প্রতি মায়া হয়। আরিশ ছুরি আরুর গলায় জোরে চেপে ধরলো। ছুরি ধরা জায়গায় মাংসটা সামান্য কেটে গিয়ে একটু রক্ত গড়িয়ে পড়তেই আরুর চোখের জল যেন সম্পূর্ণ শুকিয়ে গেল। সাহস হয় কী করে তোমার আমার জীবন থেকে চলে যাওয়ার? কোনো অধিকার নেই তোমার তা করার। তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে, সে তুমি চাও আর না চাও। এই কথাটা আমাকে যদি আর দুবার বলেছো তবে আর আস্ত থাকবে না তুমি। আরও বলে উঠল, আমি আপনার সাথেই থাকবো, আমাকে প্লিজ ছাড়িয়ে দিন এখান থেকে। আরিশ আগের অবস্থায় থেকেই বলল, আজকে তো তুমি শেষ, বলে ছুরিটা আরেকটু জোরে চেপে ধরতেই আরও অজ্ঞান হয়ে গেল। তারপর কি হলো ওর আর কিছুই মনে পড়ল না। অর্ধেক রাতে নিজের উপর সামান্য কিছুটা ভারী ভারী মনে হতেই আরও চোখ খুলল। তারপরে ও কোথায় সেটা যখন ও মনে করতে লাগলো, তখনই পড়ে গেল যে আরিশ এর থেকে ভয়ঙ্কর চেহারার কথাটা ভাবতেই জোরে চেঁচিয়ে উঠল আরু। আরিশ ঘুম ভেঙে গেল, ও হুড়হুড় করে উঠে পড়ল। আরিশ বলে উঠল, কী হয়েছে আরু পাখি, এমন করছে কেন? আরিশকে দেখে যেন আরুর ভয়টা দ্বিগুণ হতে লাগলো। আরিশকে ধাক্কা দিল, সাথে সাথে ও নিচে পড়ে গেল। শোবেন না আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, কি ক্ষতি করেছি আমি আপনার যে আপনি এরকম করছেন আমার সাথে? আজ আমার যদি কিছু হয়ে যেত তাহলে? আর আমাকে এখানেই বা কেন আনলো? আরিশ হাতের উপর হাত রেখে দাঁড়িয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি এনেছি তোমাকে, এনি প্রবলেম? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এখনই চলে যাব। কাল যেই দরজা খুলে বেরিয়ে যেতে যাবে তখনই খপ করে আরিশ আরুর হাত ধরে ফেলল। আপনি আমাকে ছাড়ুন, আমি আপনার সাথে থাকবো না, আপনি আমার ক্ষতি চান। আরিশ আরুষের হাত জড়িয়ে ধরে ওর সাথে মিশিয়ে নিল। তারপরে গভীর আর শান্ত কণ্ঠে আরুষিকে বলল, আই লাভ ইউ আরু পাখি। আরু আরিশকে ধাক্কা মেরে, আপনি আমাকে ভালোবাসেন না, যদি ভালোবাসতেন তাহলে ছুরিটায় ওভাবে আমার গলায় ধরতে পারতেন না। আরিশ একবার আরুষিকে কোলে তুলে নিল। আরিশ আরুকে নিয়ে বেলকনিতে দিকে এগিয়ে গেল আর সাথে একটা ব্ল্যাঙ্কেট নিল। আপনি এবার আমাকে বেলকনিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন তাই না? আমাকে নামান, আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকবো না। বেলকনিতে নিয়ে গিয়ে সোফায় বসে আরুষিকে কোলে নিল আরিশ। কি সব সময় পালানোর কথা বলো, হ্যাঁ?
জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমার মনে সন্দেহ থাকতেই পারে আমাকে নিয়ে। অবশ্যই আমি তা তোমাকে বলবো। আরিশ, আমি আপনার কোনো মনমরা কথা শুনতে চাই না। আপনি আমাকে ছাড়ুন তো। আরিশ ধমক দিতেই আরও একদম চুপ হয়ে গেল। এবার আমি যা বলবো তুমি শুধু শুনবে। তোমাকে যে কিডন্যাপ করে নিয়েছিল সে আর অন্য কেউ নয়, ও হচ্ছে আর আমার ফ্রেন্ড আরফ। তোমাকে আমি বলেছিলাম যে কলেজে শেষে দাঁড়াতে, কিন্তু তুমি কি করলে না, দাঁড়াওনি। আমাকে অপেক্ষা করে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এসেছিলে। খবরটা আমার কানে পৌঁছাতে ঠিক, তবে অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ থাকার কারণে সঙ্গে সঙ্গে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তাই আরাপের অফিস ছুটির সময় ওকে বললাম যে মাঝ রাস্তা থেকে তোমাকে যেন গাড়িতে তুলে নেয়, নিয়ে ওখানে তোমাকে বেঁধে রাখে। যতক্ষণ না আমি আসছি ততক্ষণে যেন তোমাকে না ছাড়ে। এতে আপনার লাভ কী হলো? এত কিছু করার কারণ তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, আর একটা বোঝানোর জন্য যে আমি যা বলবো সেই কথাটা যদি তুমি না শোনো তবে প্রত্যেকটা পদে পদে তুমি বিপদে পড়বে। আর সব সময় তো আমাকে রক্ষা করার জন্য আমি সেখানে থাকবো না। তাই আমি যা বলবো তার বাইরে গিয়ে এক পাও চলবে না তুমি। তোমার অজান্তেই তোমার অনেক বিপদ আছে, হয়তো তুমি জানো না। তোমাকে আমি হারাতে দেবো না, কখনো না। আরুষি চুপচাপই রইল শান্ত হয়ে, কারণ এত কিছু জিনিস আরিশ ভেবে করেছে তা ওর ধারণার বাইরে। সেদিনের রাতটাও ওভাবে আরিশের বুকেই কাটালো। আরও সকালে ব্রেকফাস্ট টেবিলে আফজাল সাহেব, আরিশ, আর 1 মাস পরেই তো তোমার ফাইনাল এক্সাম, তা কি ডিসিশন নিলে? এরপর কি করবে? আমি বলতে চাইছিলাম যে তোমার অফিস সামলাবে নাকি বিদেশে চলে যাবে। সেরকম কোনো প্ল্যান নেই, তবে ইচ্ছা আছে যে বিদেশে গিয়ে প্রফেসরি করার। কলেজ থেকে যে ফার্স্ট হবে তাকে সুযোগটা দেওয়া হবে। এখন সব কিছু ডিপেন্ড করছে রেজাল্টের উপর, দেখি কি হয়। আরিশের মা বলল, অফিসের এত কাজের প্রেশার, তাছাড়া কলেজেও যেতে পারিস না, সব কিছু ম্যানেজ করতে পারবি একা? আরিশ একটা মুচকি হাসলো। আমি জানি না, আমি শুধু সময়ের অপেক্ষায় আছি। সানা বলে উঠল, ভাইয়া ধুর, তুই গোটা ইউনিভার্সিটি টপার হলি, আর হবিও আমি কেন সবাই জানে। তাহলে সে সুযোগ পাবি তুই, তখন কি তুই চলে যাবি? ইচ্ছা তো আছে, দেখি কি হয়। তাহলে আরুর কি হবে? ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে তোর সঙ্গে যদি যায়। আরিশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা চোখে দেখে বলল, আমি কি একবারও বলেছি যে আমার সঙ্গে ওকে নেব? আর তাছাড়া আমি ওকে নিয়ে যেতে চাইলেও ও যাবে না, তাই না আরু পাখি? আরুষি মাথা নিচু করে চুপ করে খাচ্ছে, কেন কোনো কথা বলছে না। কী বা বলবে? ওর তো এখনও আরিশের প্রতি কোনো অধিকার বোধ জন্মায়নি যে আরিশকে জোর গলায় বলবে যে আমি আপনার সঙ্গে যাব। অধিকার দেখালে বললো তো। আরিশ বলে উঠল, যার ইচ্ছা হবে যাবে, যার ইচ্ছা হবে না যাবে না, বলে ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে ঘরে আসলো আরু, দেখলো আরিশ টাই পড়ছে। আরিশ দেখলো আরুষি কিছু বলল না, হয়তো আরিশের বলা কথাগুলোর কারণে কিছু হলেও খারাপ লেগেছে। অনেকক্ষণ ধরে আরুষি চুপচাপ বসে আছে, কেউ কিছু বলছে না দেখে আরিশ নিস্তব্ধতা কাটিয়ে বলে উঠল, আজকে তোমার ক্লাস নেই? আরুষি শান্ত কণ্ঠে বলল, আছে। তাহলে এখনও রেডি হওনি কেন? আমার আজকে যেতে ইচ্ছে করছে না, তাই আমি যাব না। আরিশ মনে মনে বলল, কথাটা ম্যাডামের মনে লেগেছে দেখেছি। বেশ ভালো, তুমি না চাইলেও যেতে হবে। আমি বলছি তুমি যাবে তো যাবে। আরুষি বিরক্তি হয়ে, আমি বললাম তো যাব না, আপনি কেন আমাকে জোর করছেন? যাবে তার কারণ প্রিন্সিপালের থেকে তুমি 1 সপ্তাহে ছুটি নেবে, সেই কারণে। আরুষি অবাক হয়ে, প্রিন্সিপালের থেকে আমি কেন ছুটি নেব? সেটা তোমার এখন না জানলেও চলবে, আগে রেডি হয়ে এসো। আরুষি বলল, আমি যাব না বলেছি তো, যাব না, দেখি আপনি কি করতে পারেন, বলে মুখ গম্ভীর করে বসে রইল। তাহলে এখন দেখছি আমাকেই ড্রেস চেঞ্জ করে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি ড্রেসটা চেঞ্জ করে দিই। আরু তাও আগের মতোই করেই বসে আছে, তা দেখে আরিশ খানিকটা অবাক হলো। আসলে না আরু পাখি, আমার এখন খুব রোমান্স পাচ্ছে। এসো এখন বাকি কাজটুকু সেরে ফেলি, অফিসে পরেও যেতে পারবো।
কথাটা শোনা মাত্রই আরুষি আর 1 মিনিটও দেরি করলো না, একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শেষমেশ কাজ হয়েছে তাহলে।